নমস্কার বন্ধুরা, আমার প্রিয় বিদ্যার্থী স্বজন সুহৃদবর্গ, আজকের আপনাদের কাছে আমি রামায়ণ মহাকাব্যের আলোচনায় প্রবৃত্ত হয়েছি। আপনাদেরকে সকলকেই আগে জানাই, আদিকবির সেই কাহিনী দিয়েই শুরু। আদিকবি কি বলেছিলেন? প্রথম শ্লোক উচ্চারণ করেছিলেন, মা নিষাদ প্রতিষ্ঠান তমাগমঃ শাশ্বতী সমঃ যৎক্রঞ্চো মিথুনমপশ্যৎ প্রদেশুরদিতবতী। সেই ওজস্বিতা, সেই গজগামিনীতা, সেই অনুষ্ঠুপ ছন্দ কৃত্তিবাসী রামায়ণে আর নেই। কৃত্তিবাসী রামায়ণ তো কৃত্তিবাস বলেই দিলেন, লোক বুঝাইবারে কৃত্তিবাস পণ্ডিত। তো কৃত্তিবাস পণ্ডিত তিনি তার শ্রীরাম পাঁচালী লিখলেন। শ্রীরাম পাঁচালীকে তিনি 7টি এতে কাণ্ডে ভাগ করলেন। বালকাণ্ড, এই বালকাণ্ডে রামের জন্ম, বিশ্বামিত্রের আশ্রমে যাত্রা, তারকাবধ, সীতার স্বয়ম্বর, জনককন্যা সীতার সঙ্গে শ্রীরামচন্দ্রের বিবাহ, এই গেল বালকাণ্ডের বিষয়। অযোধ্যাকাণ্ডের ক্ষেত্রে কি দেখলাম আমরা? অযোধ্যাকাণ্ডে দেখলাম যে সেখানে রাজ্য অভিষেক হলো না শ্রীরামচন্দ্রের, কারণ কৈকেয়ীকে দেওয়া বরের যে বর বা আশীর্বাদ বা কথা বা প্রতিশ্রুতি, তার বিনিময়ে ভরতকে রাজ্যদান এবং শ্রীরামচন্দ্রকে অরণ্যবাস প্রদান, এই রকম চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী তাই ঘোষিত হয়েছে। তো রাজ্যহারা রাম অরণ্যে চলে যেতে বাধ্য হলেন, আর ভরত মাতা রামচন্দ্রকে এই শাস্তি দেওয়ার বিনিময়ে কৈকেয়ী শোক আসে। সেখানে মারা গেছে অযোধ্যারাজ দশরথেরও মৃত্যু হয়েছে। ভরত নন্দীগ্রামে গিয়ে রাজকার্য করছেন, তিনিও ফলমূল আহার করতে বাধ্য হয়েছেন। এইরকম একটা জায়গাতে অযোধ্যাকাণ্ডেতে সূচনা। তারপরে চলে যাব আমরা যে রামচন্দ্রকে অরণ্যে পাঠানো হলো, তার কি হলো? অরণ্যে পাঠানো শ্রীরামচন্দ্রের জীবন কি ঘটতে চাইলো, জীবনে কি কি ঘটনা ঘটলো উল্লেখযোগ্য, সেটা আমরা এবার আলোচনা করব। অরণ্যকাণ্ডে রামের বনবাস, সেখানে গিয়ে রাবণের ভগিনী শূর্পণখার সঙ্গে তাদের কাকতালীয়ভাবে পরিচয়। শূর্পণখা লক্ষণচন্দ্রকে বিবাহ করতে চায়, রামচন্দ্রকে বিবাহ করতে চায়। সেই ঘটনাকে কেন্দ্র করে লক্ষণচন্দ্র ক্ষিপ্ত হয়ে রাগ সম্বরণ না করতে পেরে গিয়ে শূর্পণখার নাসিকা ছেদন করেন, কর্ণচ্ছেদন করেন। সেই ঘটনা ঘটার পর রাবণ সেই সব কিছু তার বোনের মুখে, তার ভগিনীর মুখ থেকে অবগত হয়ে সীতা হরণের ষড়যন্ত্র করেন এবং সীতা হরণ করতে সক্ষম হন। এর মাঝখানে খর এবং দূষণের মৃত্যু ঘটে সীতা হরণের পূর্বে। চতুর্থ কাণ্ডের নাম হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড। সেখানে বানররাজ সুগ্রীবের সঙ্গে মৈত্রী বা মিত্রতা তৈরি হয়েছে শ্রীরামচন্দ্রের। তিনি সুগ্রীবকে রক্ষা হেতু, সুগ্রীবকে রাজ্য প্রদানের হেতু মহারাজ বালিকে বধ করেছেন এবং হনুমানকে সীতার অন্বেষণের জন্য লঙ্কা যাত্রার দায়িত্ব দিয়েছেন। পঞ্চম কাণ্ডের নাম হচ্ছে সুন্দরকাণ্ড। সেই সুন্দরকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে হনুমানের লঙ্কা যাত্রা, হনুমান লম্ফঝম্প করে লঙ্কাতে প্রবেশ করেছেন। সীতামাতার সাথে তিনি অশোক কাননে দেখা করেছেন। সেখানকার পর তিনি রাবণ পুত্রের হাতে বন্দী হয়েছেন। রাজসভা থেকে তিনি বন্দী মুক্তি পেয়েছেন এবং তার লেজে যখন ঘি দিয়ে, কাপড় দিয়ে আগুন জ্বালিয়ে দেয় রাবণ, ক্রোধান্বিত রাবণ
এবং রাবণ পুত্র, সে সেই অগ্নি সংযোগ করে দেয় সমগ্র লঙ্কার প্রাসাদগুলিতে। এটা গেল সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ডের এই ঘটনার পরে আমরা পাচ্ছি যে লঙ্কাকাণ্ড। লঙ্কাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ রাবণ, রাজভ্রাতা রাবণ ভ্রাতা কুম্ভকর্ণ এবং যুবরাজ ইন্দ্রজিৎ মেঘনাদ সহ 1,00,000 পুত্র 1,00,000 নাতি, সমগ্র রাক্ষস বংশের বেশিরভাগ বীরেরা মৃত্যুবরণ করেছেন। রাবণের মৃত্যুর পর সীতা ফিরে এসেছেন। সীতাকে অগ্নি পরীক্ষা করে নেওয়া হলো, তার সতীত্বর পরীক্ষা দিতে হলো অগ্নি পরীক্ষা। এভাবেই লঙ্কাকাণ্ড শেষ হলো। উত্তরকাণ্ডে অযোধ্যায় প্রত্যাবর্তন, সেখানে রাম সীতার লক্ষণ এদের সকলের অযোধ্যায় ফিরেছেন। সেখানে অযোধ্যায় ফেরার পর প্রজাদের নিন্দার কারণে সীতা মাতাকে তিনি বনবাস দিয়েছেন। সীতা মাতার অরণ্যে লবকুশের জন্ম হয়েছে। রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ হয়েছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে বিবাদ, পিতা পুত্রের বিবাদ। সেখানে কৃত্তিবাস পণ্ডিতের অমৃত লহরী গুণে রামচন্দ্রের পরাজয়, রামচন্দ্র লক্ষণচন্দ্রের পরাজয়, হনুমানের সাহায্যে রাম সীতার মিলন, অতঃপর সীতার পাতাল প্রবেশ। এমনি করে সপ্তকাণ্ডে এই রামায়ণ, কৃত্তিবাস পণ্ডিতের অমৃত লহরী রামায়ণের সমাপ্তি হয়েছে। কিন্তু এখন প্রসঙ্গ হলো, আমরা যে শুনেছি অষ্টাধিকা সর্গস্তুতা অনধিকা তা ত্রিংশত, অর্থাৎ 8টার বেশি স্বর্গ বা কাণ্ড হবে আর 33টার কম হবে। তো কৃত্তিবাস রায়ের যে সপ্তকাণ্ড, এই কাণ্ড বাংলার হিসাব অনুযায়ী আলংকারিক বিশ্বনাথ চক্রবর্তীর নিয়ম অনুযায়ী কোথাও যে একটু খেই হারিয়ে ফেলছি না। এই কাণ্ড আর স্বর্গ প্রায় এক নয়। এই কাণ্ডগুলি অনেক বড় বড়, তাদের অনেক কিছু উপবিভাগ আছে। একটি প্রাচীন মডেলের মহাকাব্য ভাবনা, এপিক অফ গ্রোথকে আদিকবি যেমন সাজিয়েছেন, তেমন কৃত্তিবাসও পাঁচালী ছন্দে এই মহাকাব্যকে সেই সপ্ত স্বর্গেই রেখে, সপ্তকাণ্ডে রেখেই সমাপ্তি করার চেষ্টা করেছেন। রৌদ্রকান্ত, বীর, ভয়ানক, করুণ, হাস্য, শৃঙ্গার, বীর, সকল প্রকারের রসের অস্তিত্ব এর মধ্যে পাওয়া গেছে। স্বর্গমর্ত পাতালব্যাপী বর্ণনা, বীরেদের বীরত্ব, দুঃখিনী মা বোন মায়েদের কান্না, একটি আদর্শ দ্বারা, একটি নির্দিষ্ট চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে এই গ্রন্থ লেখা। এই গ্রন্থের মধ্যে রজনী, প্রদোষ, সন্ধ্যা, বন, উপবন, গিরিসন্ধে, মরু সব কিছুই আছে। মিলন, বিরহ, বাসর সব রয়েছে, সব কিছুর উল্লেখ রয়েছে। শ্রীরামচন্দ্র ধীরদাত্ত, গুণ সম্পন্ন, সদ্বংশ ক্ষত্রিয়, তিনি আবার দৈবী শক্তির অধিকারী। ধীরদত্ত গুণ সম্পন্ন নায়ক, মহানায়ক। আর রামের জীবন অবলম্বনে লেখা, তাই রামায়ণ নামকরণও খুব সুন্দর। এখানে ডুইং এবং সাফারিংস প্রচুর রয়েছে। আলংকারিক, দণ্ডির, কাব্যাদর্শ এবং সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের মহাকাব্যিক আদর্শ লঙ্ঘিত হয়নি। মহাকাব্যের মহানায়ক শ্রীরামচন্দ্রের কর্মজীবন অবলম্বনে লেখা
শ্রীরাম পাঁচালী নিঃসন্দেহে একটি সার্থক অনুবাদ মহাকাব্য। প্রিয় বন্ধুগণ, নমস্কার। আমি আপনাদের কাছে আবার আসব। এই হিরোইক পোয়েমস এর সমালোচনা এখানে শেষ করলাম। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসবেন, ভালোবাসা দেবেন। আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা নিরন্তর আপনাদের জন্য থাকলো। শুভরাত্রি বন্ধুরা, সুইট ড্রিমস।